এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এলিজাবেথের শ্বাস গলায় এসে আটকে যাচ্ছে, বুকের ভেতর অস্থিরতার ঢেউ, শরীর জুড়ে অজানা শিহরণ। কয়েক মুহূর্তর আগের স্মৃতির ছোঁয়া এখনো ত্বকের গভীরে দাগ কেটে বসে আছে। রিচার্ডের সেই ভারী স্বর, এলোমেলো গভীর স্পর্শ, সবকিছু মনে হলেই শরীর শক্ত হয়ে আসছে এলিজাবেথের। নিজেকে কোনো মতে ছাড়িয়ে পালিয়ে এসেছে এলিজাবেথ, কিন্তু এখনো মনে হচ্ছে চারপাশে রিচার্ডের উপস্থিতি। হন্তদন্ত হয়ে ওয়াশরুমের দিকে ছুটল এলিজাবেথ, মুখে পানি দিয়ে কিছুটা স্বাভাবিক হওয়া দরকার। কিন্তু ওয়াশরুমের দরজার সামনে পৌঁছাতেই পা থমকে গেল, ললাটে গভীর ভাঁজ। তাকবীরকে এমন অস্বাভাবিক অবস্থায় দেখে এলিজাবেথের চোখ ধীরে ধীরে কৌতূহলে সুকুঞ্চিত হলো। গভীর অথচ স্থির কণ্ঠে বলল, ভালো মানুষ, এটা আপনি করেছেন? তাকবীর চমকে পেছন ফিরে থাকলো। আকস্মিক এলিজাবেথের উপস্থিতি ওর ভেতরে কাঁপন ধরালো। এলিজাবেথ দু কদম এগিয়ে এসে ভারী গলায় আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলুন? আর লোকটা আপনার উপর এভাবে পড়ে আছে কেন? তাকবীরের গলায় শুষ্ক ঠোক গিলে নিল। এমন মুহূর্তে এলিজাবেথের উপস্থিতি তাকে আরো তটস্থ করে তুলেছে। চোখের দৃষ্টি কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। লম্বা শ্বাস টানার মাধ্যমে নিজেকে ধাতস্থ করে নিল। পরপর অতি আন্তরিক স্বরে বলল, আরে ওনার সুগার ফল করেছে। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম হঠাৎ অসুস্থ পড়েছে। এসে ধরার সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। ওয়াশরুমে যাবে তো যাও, আই ক্যান ম্যানেজ। এলিজাবেথের কথা ভালো না। এই মুহূর্তে নিজের ভেতরের অস্থিরতা মেটানোর জন্য ওর একা থাকা দরকার। দ্রুত ঘুরে ভেতরে চলে গেল এলিজাবেথ। দরজা বন্ধ হতে না হতে তাকবীরের মুখে ফুটে উঠল স্বস্তির ছাপ। তবে পর মুহূর্তেই তা বদলে গেল। চেহারায় ফুটে উঠল পৈশাচিক এক নৃশংসতার ছায়া। পকেট থেকে দ্রুত আরেকটা ইঞ্জেকশন বের করে কোনো ধরনের দ্বিধা না করে রোমান নাগরিকের ঘাড়ে তা পুশ করে দিল ভয়ানক আগ্রাসী ভঙ্গিতে। লোকটা মৃদু গোগানির শব্দ করে অচেতন অবস্থায়, কিন্তু তাকবীর এক সেকেন্ডও নষ্ট করলো না। মেল ওয়াশরুমের দরজা খুলে লোকটাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল ভেতরে। শ্যামবর্ণের চোয়াল রাগের রেখায় কাঁপছে তাকবীরের। দরজা বন্ধ করে তাতে তহত চেপে একবার গা ছেড়ে সুট ঠিক করে নিলে তাকবীর। হঠাৎই এক অস্বস্তিকর শব্দ ভেসে এলো, শীষ বাজানোর শব্দ। তাকবীর মুহূর্তেই ঘুরলো ক্ষুধার্ত সিংহের মতন তীক্ষ্ণ চোখে রিচার্ডের অধর করে সেই পরিচিত বক্র হাসি। শীতল অথচ বিদ্রুপাত্মক পকেটে হাত ঢুকে শীষ বাঁচাতে এদিকে আসছে সে। কোনো তাড়াহুড়ো নেই, এটাই তার মঞ্চ। কোনো তাড়াহুড়া নেই, যেন এইটাই তার মঞ্চ। একেবারে তাকবীরের সামনে এসে শটান দাঁড়িয়ে পড়ল রিচার্ড। আসল রূপ তবে বেরিয়েই এলো। তাকবীর নিশ্চুপ, ওর অগ্নি দৃষ্টি রিচার্ডের চওড়া তামুকে বিদ্ধ করছে। দুহাত শক্ত করা মুষ্টিবদ্ধ, ভেতরে ক্রোধ নিয়ন্ত্রণের শেষ সীমানায় রিচার্ড আবারও সেই বিদ্রুপ মাখা হাসি দিল, যেন আগুনে ঘি ঢালছে। অতঃপর মূর্তি বদলে গেল রিচার্ডের অবয়ব। ঠোঁটের কোণে বেঁকে গিয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। চিবিয়ে বলল, ক্যালিফোর্নিয়াতে তুই আমার গাড়িতে বোমা বসিয়েছিলি। অ্যালেক্সকে তুই আমার ব্যাপারে সবকিছু জানিয়েছিলি। ভেবেছিলি অ্যালেক্স সহজেই আমাকে শেষ করে দেবে, কিন্তু অ্যালেক্স তা না করে এলিজাবেথের উপর হামলা চালালো, আমার উপর বদলা নেওয়ার জন্য। আর সেজন্য তুই অ্যালেক্সকেও খুন করেছিস, তাই না? সেদিন মলের সেই ছেলেটাকেও তুই খুন করেছিলি, সাথে আমার ক্যাসিনোতে আগুন লাগানো, সব তোরই কাজ। অ্যাম আই রাইট? তাকবীর এবার কোনো ভনিতা করল না। রিচার্ডের চোখে চোখ রেখে রুষ্ট কণ্ঠে চিবিয়ে জবাব দিল, হ্যাঁ, সব আমিই করেছি। আমার এলিগেশনের দিকে হাত বাড়ানোর সাহস যারা দেখাবে তাদের এভাবেই শাস্তি দেবো আমি। অ্যালেক্সকে যেমন ওর বাড়িতে গিয়ে মেরেছি, আজ যেমন এই লোকটাকে শেষ করলাম, তোকেও তার চেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেব। ভাবিস না তোকে ছেড়ে যাব। রিচার্ড এবার তাকবীরের উপর খানিকটা ঝুঁকল। বিদঘুটে এক হাসি খেলে গেল উষ্ঠপুটে। দাঁতের দাঁত চেপে বলল, বাল ভিজিয়ে রেখেছি, পারলে ছিঁড়ে দেখাস।
তাকবীর দেওয়ানের হাত পূর্ব থেকেই খুব শক্ত, ভেজানোর প্রয়োজন পড়বে না। রিচার্ড তাকিয়ে রইল তাকবীরে যাওয়ার পথে। ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। সেই হাসির আড়ে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা ইতিহাস, প্রতিশোধের তৃষ্ণা। ক্যালিফোর্নিয়াতে রিচার্ডের উপর যে হামলা হয়েছিল তা আর কেউ নয়, তাকবীর নিজেই করিয়েছিল। এমনকি রিচার্ডের অবস্থানের খবরও কৌশলে অ্যালেক্সের কাছে পৌঁছে দিয়েছিল তাকবীর। তবে অ্যালেক্স যে প্রতিশোধ নিতে গিয়ে এলিজাবেথকে আক্রমণ করবে তা তাকবীরের কল্পনার বাইরে ছিল। এই ঘটনার ফলেই অ্যালেক্সের মৃত্যু হয়। সেদিন রিচার্ড নিজেই অ্যালেক্সকে মারতে পারত, কিন্তু তার আগেই তাকবীরের লোক কাজ ছেড়ে ফেলে। সেদিন মলে যে ছেলে ইচ্ছাকৃতভাবে এলিজাবেথকে ধাক্কা দিয়েছিল এবং পরবর্তীতে আকস্মিকভাবে মারা যায়, সেখানেও তাকবীরেরই হাত ছিল। রিচার্ডের ক্যাসিনোগুলোর পরপর বিস্ফোরণও তাকবীরের পরিকল্পনারই অংশ ছিল। এইসব বিষয় রিচার্ড আগে থেকেই জানত, তবে চুপ ছিল, যার পেছনেও লুকিয়ে আর রিচার্ডের গুপ্ত রহস্যের ফাঁদ। কিন্তু আজ ডান্স ফ্লোরে একজন রোমান নাগরিক এলিজাবেথের কোমরে ইচ্ছাকৃতভাবে হাত রেখেছিল, যা তাকবীরের চোখ এড়ায়নি। এলিজাবেথ হট্টগোলের ফিরে বিষয়টা খেয়াল না করলেও তাকবীরের রাগ ক্রমশ তীব্র হচ্ছিল, আর সেই রাগের ফলে সামান্য ভুলের জন্য মৃত্যু নামক কঠিন শাস্তি পেতে হলো। তবে আরেকটি সত্য রিচার্ডের অজানা এখনো। যেই থানা এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে অফিসার তাকে হ্যান্ডকাপ পরিয়েছিল, সে পুরো থানায় এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। এর পেছনে মাস্টারমাইন্ডও আর কেউ নয়, তাকবীর নিজেই। শান্ত মস্তিষ্কের আড়লে থাকা সাইকো মস্তিষ্ক একে একে করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল যারা যারা তার শখের নারী দিকে হাত বাড়িয়েছিল। রিচার্ডের কোনো পদক্ষেপই ছিল না তাকবীরের অজানা, তবে তাকবীর সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। তার সূক্ষ্ম মস্তিষ্ক জানে কৌশলে কিভাবে কি করতে হয়। প্রতিশোধের এই খেলায় তাকবীর নিজের চাল দিয়েই গেছে একের পর এক, আর রিচার্ড তা জানলেও সেই খেলা আপাতত দর্শক হয়ে থাকতেই পছন্দ করছে সে, যেটাও একটা রহস্য। কিন্তু এই দ্বন্দ্বের শেষ কোথায়? এই ডাস্টবিন কুমারী। পরিচিত কণ্ঠে স্বাভাবিকভাবে পেছন ফিরে এলিজাবেথ। তবে এই অদ্ভুত নামকরণের জন্য সুদয় মাঝে তীব্র ক্রোধের চিহ্ন। তা কেলিয়ে হাসতে থাকা লুকাসের দিকে তাকিয়ে ছাচালো, সরি বলো। আপনি আমাকে এটা কি নামে ডাকলেন? লুকাসের নিরুদ্বেগ ভাবে বিলম্বহীন জবাব, ডাস্টবিন কুমারী। এলিজাবেথ ওর দাঁতের সাথে চেপে ধরে চাপা স্বরে বলো, আমাকে এই অদ্ভুত নামে ডাকার মানে কি লোকা? লুকাসের সরু গলার জবাব, কারণ তোমার রুচি খারাপ তাই। আমার ফুলের মতো বসকে রেখে গিয়ে কিনা একটা ডাস্টবিন বেছে নিয়েছো। ছ্যা। ঝাঁঝালো থেকে ঝাঁঝালো হলো এলিজাবেথের কণ্ঠস্বর। আপনার ওই খুনি বস যদি ফুল হয়, তবে ফুলের স্নিগ্ধতার সংজ্ঞা পাপিষ্ট সংজ্ঞায় পরিণত হবে। খুব গায়ে লাগলো লুকাসের। চোখ রাঙানি দিয়ে উল্টো করে হাঁটা দিল। পেছন থেকে ডেকে উঠলো এলিজাবেথ। কোথায় যাচ্ছে লোকটা? লুকাস গ্রীবা বাঁকিয়ে পেছনে তাকালো। ঝাঁজ দেখে গমগমে গলায় বলল, জাহান্নামে যাচ্ছি, যাবে? লুকাসের রাগের কারণ আন্দাজ করতে পেরে ঠোঁট কামড়ে হাসলো এলিজাবেথ। বলল, হ্যাঁ চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। বেচারা লুকাস আর কোনো উত্তর দিল না, তপ্ত শ্বাস ফেলে চলে গেল। এই মেয়ে দুর্দান্ত বদ। ভরা পার্টিতে এর সাথে লেগে নিজের মান সম্মান খোয়ানোর কোনো মানেই হয় না। যতই হোক সে একজন সম্মানিত ব্যক্তির বডিগার্ড। লুকাসের তরফ থেকে আর কোনো জবাব না পেয়ে বিজয়ের হাসি দিল এলিজাবেথ। কিরকিরিয়ে হাসতে লাগলো। তখনই ওর পেছন থেকে ভেসে আসলো পরিচিত সেই কোমল কণ্ঠস্বর, সুইটি। ডার্লিং। এলিজাবেথ পেছনে ফিরতে না ফিরতে ফিক করে এসে দিল তাকবীর। হাসলো এলিজাবেথ নিজেও। পা বাড়িয়ে তাকবীরের নিকট গিয়ে দাঁড়ালো। তাকবীরের গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। হঠাৎ দুজনের চোখাচোখি হলো। সাহসে এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরের তাকবীরের। এলিজাবেথ ওর ফিউ জোড়া খানা উছিয়ে বলল, কি ব্যাপার? তাকবীর স্মিত হাসলো। একইভাবে বলল, কি ব্যাপার? এলিজাবেথ ফেংচি কেটে অপরিচিতদের মতো ভাব নিয়ে সরু স্বরে বলল, সুন্দরী মেয়ে দেখলে পেছন নিতে হয়। তাকবীর ঠোঁট কামড়ে ফিউ গুছিয়ে দেখলো এলিজাবেথকে। অতঃপর কাইকুই করে অযথা মাথা চুলকাতে চুলকাতে রিনরিনে আওয়াজে বলে,
কি আর করবো, মেয়েটা তো সুন্দর যে পেছনে না নিয়ে পারি না। এলিজাবেথ দু হাত বুকে ভাঁজ করে রেখে গম্ভীর গলায় বলল, তাই এভাবে আর কয়জন মেয়েকে চোখে চোখে রাখা হচ্ছে শুনি? এ পর্যন্ত কয় ঘাটের পানি খাওয়া হয়েছে? তাকবীরের মুখটা এমন হলো যেন ওর মাথা স্বয়ং আকাশ ভেঙে পড়েছে। চোখ দুটো অবলীলায় বেরিয়ে যাবে কোটর থেকে। হাই হুতাশের স্বরে বলতে থাকলো, আস্তাগফিরুল্লাহ, এক গ্লাস পানি খেতে পারি না আর তুমি বলছো কয় ঘাটের পানি খেয়েছে? ছি, এলে কিছু ভুলে যাবে না আমি একজন সম্মানিত মিনিস্টার। আমি মেয়েদের পেছনে কি ঘুরবো? বরঞ্চ মেয়ের আমার পেছনে লাইন দেয়, বলে আমি গভীরের শাহরুখ খান ভার্সন। এলিজাবেথের কণ্ঠনালী হাসির উদ্গীরণ ঘটতে থাকলো ছোটে। তবে এলিজাবেথ হাসি চেপে নিল, ভেঙচি কেটে রাশভারী আওয়াজে বলল, ইস, আপনি গরিবের শাহরুখ খান হলে আমিও বাংলা বাজারের ক্যাটরিনা। বাক্য শেষ হওয়ার সাথে সাথে ভিক করে হেসে দিল দুজনে। আশেপাশের অনেকেই বিহবল হয়েছে, দেখছিল ওদের প্রাণ খোলা হাসি। শুধু একজন বাদে, তার চোখে ছিল ধ্বংসযোগ্য আগুনের লেলিহান, হৃদয়ে মটমট করছিল ধারজ জোয়াল। হাসির মাঝে তাকবীরের ফোনে কল আসে, সঙ্গে সঙ্গে অবয়বের আভা পরিবর্তন হয়ে গেল তাকবীরের চেহারা চিন্তার ছাপে স্পষ্ট। এলোকেশে এখানে দাঁড়াবে, নড়বে না, ওকে? আমি কল রিসিভ করে আসছি। এলিজাবেথ নীরবে মাথা নাড়ালো। তাকবীর ধীর পায়ে সুইমিং পুলের দিকে যেতে শুরু করলো। পুলের চারপাশে মানুষের ভিড় তুলনামূলক কম। এলিজাবেথ এদের জায়গায় দাঁড়িয়ে চারপাশে তাকাতে থাকে। হঠাৎই ওর চোখ পড়ে একজোড়া সমুদ্র নীল চোখে, কিন্তু সে সমুদ্র নীল চোখে নেই কোনো স্বচ্ছতা। সমুদ্র নীল চোখে দুটোতে জমেছে আগ্নেয়গিরির অগ্নুপাতের তীব্রতা। সেই চোখের তীক্ষ্ণ দৃষ্টি যা সরাসরি বিধে যাচ্ছে এলিজাবেথের দিকে। এলিজাবেথ ভয়ার্ত হয়ে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নেয় অন্যদিকে। তখনই একজন মধ্যবয়স্ক লোক ভাবসাব মাফিয়াদের মতো ঠুতে ঠুতে এলিজাবেথের দিকে আসলো। এলিজাবেথকে দেখে লোকটার চোখ জলজল করে উঠলো। এলিজাবেথের শরীরের দিকে সে কুৎসিত ইঙ্গিত বুঝিয়ে বলল, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে দেখিনি। একে তো অপরিচিত জায়গা, অজানা সব মানুষ, পাশে নেই তাকবীর। ভয়ে গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। লোকটা ওর দিকে আরো অগ্রসর হতে থাকে। স্বয়ং ব্যস্ত থেকে কি তোমার আগমন সুন্দরী? এলিজাবেথ নিশ্চুপ, এইদিক ওইদিক তাকিয়ে তাকবীরকে খুঁজতে থাকে। লোকটা এবার কিঞ্চিৎ বিরক্তই হলো এলিজাবেথের মৌনতায়। অতি নিকটে গিয়ে এলিজাবেথের উন্মুক্ত কাঁধে হাত রাখতেই যাবে, তখনই পেছন থেকে ভেসে আসে পুরুষালী দাপুটে কণ্ঠস্বর, টাচ হার অ্যান্ড আই উইল ব্রেক ইউর নেক রাস্কেল। শরীরে প্রাণ ফিরে পেল এলিজাবেথ। চেনা কণ্ঠ শুনে হঠাৎ অনুভব করলো ওর উন্মুক্ত কাঁধ ঢেকে গেছে শক্ত কাপড়ের নিচে। এলিজাবেথ বিহ্বল হয়ে নিজের দিকে তাকিয়ে দেখলো কালো একটি কোট তাকে আলতো করে রাখা হয়েছে দু কাঁধে। নাকে ভেসে এলো এক উষ্ণ মাদকাময় সেই ডাক ফ্রেগ্রান্সের গন্ধ। এলিজাবেথ বুঝলো ওর পিঠ ঠেকেছে একটি শক্ত বুকের সাথে। একটি লম্বা হাত লতার মতো পিছিয়ে ধরেছে ওর বাঁকানো কোমর। শিউরে উঠল পুরো শরীর। ওইদিকে মদ পান করা লোকটির চোখে সন্দেহ স্পষ্ট হয়ে উঠল। রিচার্ড তুমি? রিচার্ড বাঁকা হাসল। লোকটির চোখে চোখ রেখে আরো কাছে টেনে নিল এলিজাবেথকে। এলিজাবেথের গা খিনখিন করে উঠল। বুঝল এই মুহূর্তে রিচার্ডই একমাত্র যে তাকে রক্ষা করতে পারে। রিচার্ড রুক্ষ কর্কশ গলা অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলা, ইয়েস, শি ইজ মাই প্রপার্টি। আর রিচার্ড কায়নাতের পছন্দ সবসময় সেরাতেই সীমাবদ্ধ, যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। তবে চোখের জন্য ক্ষতিকর, কারণ একটা ভুল দৃষ্টির মাধ্যমেই সেই চোখ তার আয়ু হারিয়ে ফেলতে পারে সারা জীবনের জন্য। রিচার্ডের হুমকি সুলভ কথায় লোকটি আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে যেতেই এলিজাবেথ চট করে সরে গেল রিচার্ডের বাঁধন থেকে। তর্জনী তুলে রিচার্ডের মুখের সামনে, সেটা দেখে অধর এক কোণে এলি হাসলো রিচার্ড। এলিজাবেথের গলায় স্পষ্ট তেজ। কোন অধিকারে আমার শরীরে স্পর্শ করছেন? লজ্জা করে না? রিচার্ড ঠোঁট কামড়ে হেসে বলল, লজ্জা তো আমার কখনোই ছিল না এলিজান, থাকলে আমাদের মধ্যে এত কিছু হতো না। এলিজাবেথের ভাষা হারা রিচার্ডের লাগাম ছাড়া কথায় তবুও ভেতর থেকে খুবলে বেরিয়ে আসে তেজ। আপনার মধ্যে কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? লজ্জা নারীদের পোশাক, পুরুষদের নয়।
এলিজাবেথ রিচার্ডের লাপাত্তা জবাবে চিবিয়ে চিবিয়ে বলল, ভুল বললেন। লজ্জা একটি মানবিক গুণ যা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। এটি কেবল পোশাক বা বাহ্যিকতার সাথে সীমাবদ্ধ নয়, এবং ব্যক্তিত্ব এবং নৈতিকতার অংশ। তবে আপনার মধ্যে ব্যক্তিত্ব নৈতিকতার ছিটে ফোটাও নেই। রিচার্ড ওর নীল চোখ সরাসরি রাখলো এলিজাবেথের চোখে, সরু গলায় বলল, বুকের নিচে পড়া মেয়েদের মুখ থেকে এত বড় বড় কথা মানায় না রেড। ক্রোধগুলো যেন এলিজাবেথের গলায় জমাট বাঁধে, শব্দ বের হবার পথে বাধা তৈরি করছে। অগ্নির চোখে শুধু রিচার্ডের দিকে চেয়ে থাকলো এলিজাবেথ। রিচার্ড পকেটে 2 হাত গুজে খানিকটা ঝুঁকলো এলিজাবেথের ওপর। পর পর এলিজাবেথের ললাটে আছড়ে পড়ে থাকা বেবি হেয়ার করে ফু দিয়ে উড়িয়ে চোখ মেরে বলল, চুমু না দিলে বন্ধু এভাবে তাকিও না। মানে? চলো চিপাই যাই, আমার একটু আদর লাগবে। চল গরম হয়ে যায় এলিজাবেথের গা থেকে। রিচার্ডের কোট খুলে ওর মুখের উপর ছুঁড়ে হিড় করে চলে গেল এলিজাবেথ। রিচার্ড সোজা হয়ে হালকা গলা ছেড়ে পেছন থেকে ডাকলো, এই কাটা ছেঁড়া ড্রেস আমার জন্য পরেছিলে বুঝি? এলিজাবেথ যেতে যেতে পেছন না ফিরে গমগমে গলায় প্রত্যুত্তর করলো, ইন ইয়োর ড্রিমস। আমাকে এতই ভালো ভাবো যে স্বপ্নেও ড্রেস পরিয়ে দেখব? বিলিভ মি রেড, ইন মাই ড্রিমস অফ ইউ, ইউর ড্রেসড ইন নাথিং। বা থেমে গেল এলিজাবেথের, ফাঁক হয়ে গেল চোয়াল। তবে পেছন ফেরার রুচি হলো না। রাগে পুষতে পুষতে সামনে এগোতেই থাকে। রিচার্ড নিজেও ঠোঁট কামড়ে হেসে অন্যদিকে হাঁটা দিল। ফোন কাটা মাত্রই তাকবে স্বস্তি নিঃশ্বাস পেল। ওর উষ্ঠপুটে শান্তি প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানে বারবার ঘন নিঃশ্বাস ছাড়তে থাকে। আকাশের পানে চেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে রেয়ান আসলো। তাকবীরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে স্মিত স্বরে বলল, বস দেখেছিলেন? তাকবীর পেছন ফিরে চলচল করছে ওর কৃষ্ণ গহ্বর। রেয়ানের কাছে গিয়ে ওর দুকাজ ছাকিয়ে বলল, রিয়ান এক্সপেরিমেন্টের রেজাল্ট এসছে, আউটকাম ভালো। ডক্টর এক্ষুনি হসপিটালে যেতে বললো। এবার তাকবীরকেও ছাড়িয়ে গেল রেয়ানের অবয়বের ঝলকানে। ওর মাংস বহুল চিবুক প্রসারিত হলো হাসিতে। আন্তরিক গলায় বলল, সো লাকি অফ ইউ বস, উপরালা আপনার মনের ইচ্ছা পূরণ করেছে। তাকবীর সরে আসলো রেয়ানের থেকে। সুইমিং পুলের স্বচ্ছ পানির দিকে বিহবল দৃষ্টিতে চেয়ে আবিষ্কৃত গলায় বলল, পুরুষদের শখে নারীকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। ম্যামকে কি হোটেলে রেখে আসবো আমি? না, এই মুহূর্তে ওর হোটেলে একা থাকাটা রিস্ক। এখনো জানা যায়নি, কিন্তু সেদিন ওর উপর কে অ্যাটাক করেছিল। তাহলে? তাকবীর জিভ দিয়ে ঠোঁট ভিজালো, ভাবলো কিছুক্ষণ। ও ললাটে চিন্তার গভীর ভাঁজ। কিছুক্ষণ ভেবে পিছন ফিরল রেয়ানের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, ওকে এখানে রেখে যেতে হবে। আপাতত এই জায়গা ওর জন্য সব থেকে সেফ। ফাদার আছে যতক্ষণ, আমরা 1 ঘন্টার ভিতর ফিরে আসবো। রেয়ানের কণ্ঠে জড়তা বলল, তবে বস ওই গ্যাংস্টার এলো কিসে? এখন সব থেকে সেফ জায়গা আছে। যা বললাম তাই কর, গাড়ি বের করে এক্ষুনি, সময় কম, ডু ফাস্ট। তাকবীর কিছুটা গলা উঁচিয়ে বলল। রেয়ান আর কথা বাড়ায় না, গ্যারেজের দিকে যেতে থাকলো। ওর তীক্ষ্ণ মস্তিষ্ক এখনো এটা বুঝে উঠতে পারলো না তাকবীর কিসের উপর ভিত্তি করে এত আত্মবিশ্বাসের স্বরে বলল, এলিজাবেথ সেফ থাকবে। রেয়ান চলে যেতেই তাকবীর নিজের বলা কথাটা আবারও ভাবল। সব ভেবে পরিশেষে আবারও সেই একই উত্তর আসলো, এলিজাবেথ সেফ থাকবে এইখানে থাকলে। তাকবীরের ভাবনার সুতো কাটলো মেহেরি স্বরে। আরেও বাঙালি? মেয়েটি সম্ভবত কানাডিয়ান হবে কথার এক সেন্টেন্সে, তাই মনে হলো তাকবীরের। মেয়েটির দিকে তাকে চোখ সরিয়ে ফোনের দিকে দৃষ্টি নিয়ে বলল, ইয়েস। মেয়েটি নেশার চোখে তাকবীরের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, অতঃপর বলল, ওয়াও, বাঙালি ছেলের এত হ্যান্ডসাম হয় জানা ছিল না। তাকবীর মেয়েটির দিকে না তাকিয়ে তাকিয়ে জবাবে বলল, মাই প্লেজার। মেয়েটি এবার ফ্লার্ট করতে শুরু করে তাকবীরের সাথে। ভেতরে ভেতরে খুবই ক্ষুব্ধ হচ্ছে তাকবীর, তবুও সৌজন্যতার সহিত মেয়েটিকে এড়িয়ে যেতে থাকে। তবে মেয়েটি নাছোড়বান্দা, কখন থেকে ইংলিশে বকবক করিয়ে যাচ্ছে। কি ব্যাপার, তাকাচ্ছ না যে? আমাকে কি পছন্দ হচ্ছে না?
পার্টিতে সবাই বলল এই ড্রেসে আমাকে কত হট লাগছে। তাকবীর সরাসরি মেয়েটির মুখের উপরই বলে দিল। জি না, হচ্ছে না, কারণ আমার ঘরের থেকে সুন্দর বউ আছে। দুঃখিত। মেয়েটির ইগোতেই লাগলো বেশ। নিজেকে আরো জাহির করার জন্য চুলগুলো ভালোভাবে সেট করে নিয়ে শক্ত গলায় বলল, সে কি আমার থেকেও সুন্দর? তাকবীর ফিচেল হাসল। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে আসে এলিজাবেথের স্নিগ্ধ সে অপরূপ সৌন্দর্য। তাকবীর কল্পনা তার শখের নারীকে দেখতে দেখতে চোখ বুজে মেয়েটির অকপটে বলল, সুন্দরের কথা বলছেন? তাহলে এখনো আপনি আমার রিলেকুশকে দেখেনি, তার সৌন্দর্যের সাথে কবির বর্ণনাও যায় না। মেয়েটি এবার গর্জে উঠল। তার থেকে কোন দিক দিয়ে কম আমি? আমার কি সেই যোগ্যতা নেই তোমার পার্টনার হওয়ার? রানী হতে যোগ্যতা লাগে, সুন্দর চেহারাতে বাছারণ আছে। ওর সঙ্গে জায়গা ত্যাগ করতে থাকবে। মেয়েটি ক্রোধে নিজের চুল টেনে ধরে। এলিজাবেথ এদিক সেদিক সেই কখন থেকে খুঁজছে তাকবীরকে। এদিকে ওর ফোনটা বন্ধ হয়ে গিয়েছে সেই কখন। হঠাৎ কোনোইতে হ্যাচকা টান অনুভব করলো এলিজাবেথ। আবিষ্কার করলো নিজেকে পাথরের মতো শক্ত শরীরের মাঝে। পিঠ ঠেকেছে দেয়ালে। এলিজাবেথ ছুটতে চায়, তবে পারে না। রিচার্ড প্রাচীরের মতো ওর সামনে দাঁড়িয়ে আছে। এলিজাবেথকে ওর দু হাতের মাঝখানে লক করে এলিজাবেথ ছুটতে না পেরে কামড় বসালো ওর কানের পাশ দিয়ে দেয়ালে ঠাই নাও রিচার্ডের হাতে। তবে তা যে বেশি খুব প্রভাব ফেলেছে রিচার্ডের উপর তেমনটা নয়। রিচার্ড নিষ্প্রাণ দ্বিধাহীন একগুঁয়ে দৃষ্টিতে সে আছে। মোচড়ামুচড়ি করতে থাকে এলিজাবেথের দিকে। নীল চোখ জোড়ায়। এখন নেই কোনো হিংস্রতা, নেই ক্ষুদ্ধতা, আছে কিছু একটা যা গ্যাংস্টার বস নিজেও জানে না। আপনার চামড়া কি গন্ডারের চামড়া? এত বলি তাও গায়ে লাগে না। ছাড়ুন বলছি আমাকে। কেন বারবার আসছেন? ছেড়ে দিন না আমার পিছু। রিচার্ড নির্নিমেষ তাকে থেকেই বলল, ভিলেনরা কখনো হার মানে না, কারণ তারা একগুঁয়ে ও অনমনীয়, বিশেষ করে যখন তারা। এতটুকু বলেই থেমে গেল রিচার্ড। এলিজাবেথ ছটফটিয়ে উঠল। যখন তারা কি? যখন তারা কি? কি হলো বলুন? আকস্মাৎ রিচার্ড এলিজাবেথকে ঘুরিয়ে ওর হাত পিঠে চাপে মুচড়ে ধরে। ব্যথায় কুকড়ে উঠল এলিজাবেথ। উগ্রতা ফেটে হিংস্র জন্তুর মতো গর্জন করে উঠল রিচার্ড। এলিজাবেথের হাতে অধিক চাপ প্রয়োগ করে চাপা খুব নিয়ে পড়ল। মুখে খুব বুলি ফুটেছে দেখছি, ভয় পাস না আমাকে? হ্যাঁ, এলিজাবেথ ভয় পায়, খুব ভয় পায় রিচার্ডকে। রিচার্ডের উপস্থিতি মৃত্যুর প্রতিচ্ছবি নিয়ে দাঁড়ায় ওর সামনে। তবু আজ এলিজাবেথ নিজেকে শক্ত করে নেয়। ওর কণ্ঠে কঠোরতা, চোখে দৃঢ়তা। যেদি গলায় সে বলল, না, ভয় পাই না। রিচার্ড হাতের চাপ আরো দৃঢ় করল। এবার এলিজাবেথ চোখ থেকে চপচপ করে জল গড়িয়ে পড়তেই লাগলো। কিন্তু ওর অকুত ভয় তবুও হৃদয় চলল না। শীর্ণ তবুও দৃঢ় কণ্ঠে বলল, বৃষ্টি ছাড়া যেমন ফুল বড় হয় না, তেমনি নারীও কষ্ট ছাড়া শক্ত হতে পারে না। ধ্বংসের পর আমি আবারও উঠে দাঁড়াবো। তখন আর কেউ বারবার দমকা হাওয়ার মতো এসে আমাকে ভাঙতে পারবে না। ধ্বংস আর পাপাচারে লালিত হৃদয়হীন এক গ্যাংস্টার রিচার্ডের চোখে ঝলসে উঠল পৈশাচিক উন্মাদনা। রিচার্ডের সাইকোপ্যাথিক মস্তিষ্কে হিংস্রতা ফোটায় ফোটায় জমা হতে লাগলো। ঠান্ডা অথচ ভয়ঙ্কর স্বরে ফিসফিস করে বলল, তুমি ধ্বংস থেকে উঠে দাঁড়ালে আমি তোমার শিরায় এমন আগুন বইয়ে দেই যা সমগ্র সৃষ্টিকেই ছাই করে ফেলতে পারে। বাহ বাহ, নারী সঙ্গ ঘৃণা করা গ্যাংস্টার রিচার্ড কায়নাত বুঝিয়ে আড়ালে এসব করে? পেছন থেকে ভেসে আসা আগ্রহত বিদ্রুপ স্বরে রিচার্ডের কপালের পাশের রগগুলো টকবগিয়ে উঠল। এক মুহূর্তে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এলিজাবেথের হাত ছেড়ে দিয়ে হিংস্র বাঘের মতো পেছনে ঘুরে ফিরে মুক্তি পেয়ে এলিজাবেথ হাত চেপে ধরো। নীরবে কাঁদতে লাগলো। রিচার্ডের সামনে দাঁড়িয়ে আছে চারজন মাফিয়া। প্রত্যেকের ঠোঁটের কোণে বিদঘুটে হাসে। তাদের চোখ জলজল করছে লালসা। এদের মধ্যে একজন সেই শয়তান কিছুক্ষণ আগে রিচার্ডকে প্রস্তাব দিয়েছিল এলিজাবেথকে বেঁচে দেওয়ার। ওদের দৃষ্টির ইঙ্গিত বুঝে রিচার্ড এলিজাবেথকে লম্বা হাত টেনে নিজের পেছনে নিয়ে গেল। নিজে ঢাল হয়ে দাঁড়ালো সামনে। কোনো কথাই বলল না, কিন্তু রিচার্ডের চোখে ফুটে উঠল দহন। সেই আগুনের শিখায় ক্রোধের এমন অগ্নি জ্বলছে যেন পুরো পৃথিবী পুড়িয়ে ফেলতে পারে। সেই মাফিয়াটা আবার বলল, গ্যাংস্টার রিচার্ড কায়নাতের বুঝি এটাই আসল রূপ? তবে বলতে হবে মায়েরই রুচি আছে তোমার।
বেছে বেছে করা একটা মাল নিয়েছো। নোংরা কথাগুলো তীরের ফলার মতো গিয়ে বিচ্ছে এলিজাবেথের বুকে। রিচার্ডের মস্তিষ্কের নিউরন শ্রবণ ইন্দ্রিয় ছাঁচা করে দিচ্ছে কথাগুলো, তাতে তচ্ছে ব্যয় বজ্রপাতের মতন। গম্ভীর কঞ্চে বলল, আমি কোনো প্রকার ওয়ার্নিং দিতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, মুখ সামলে ভুলে যেও না তোমরা কার সামনে কথা বলছো। সে মাফিয়ার শব্দ তুলে হাসল, সঙ্গে তাল দিল বাকি তিনজন, যেন তারা কোনো নাট্য মঞ্চে দাঁড়িয়ে আছে, নির্বিকার ভাবে, নিষ্ঠুর ভাবে। ক্রমশ ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে রিচার্ডের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো দৃশ্যমান স্পষ্ট হয়ে উঠল। এলিজাবেথ খুব ভালো করেই বুঝতে পারছে এখানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এখন শিখতে হবে এই জায়গার রক্তে। রিচার্ড তেড়ে দু কদম সামনে যেতে নেয়, তখনই এলিজাবেথ করে বসলো এক কাণ্ড। পেছন থেকে আলগোছে নিজের হাত রাখলো রিচার্ডের আঙুলের ভাঁজে ভাঁজে। থমকে গেল রিচার্ড, তার অগ্নিসম ক্রোধ মূর্তি স্তব্ধ হয়ে গেল। এই প্রথমবারের মতন এলিজাবেথ নিজে থেকে স্পর্শ করলো রিচার্ডকে। পৈশাচিক ক্রোধ এবং হিংস্রতা যা একের পর এক বেড়ে উঠেছিল, তা এক অদৃশ্য শিথিলতা ভেসে উঠল এই স্পর্শে। এক লাশ সময় শীর্ণকায় নারীর সংস্পর্শে গ্যাংস্টার বস স্তম্ভিত হয়ে গেল। তা এভাবে নিজে আর কতদিন মধু খাবে একা একা? আমাদেরও একটু স্বাদ নিতে দাও, দেখি তো মেশিন দ্বারা। কয়েক সেকেন্ডের জন্য থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরচারিত পৈশাচিক আত্মায়। সচক্ষে নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গতি হারা এলিজাবেথ হৃদস্পন্দন পেছন থেকে খামচে ধরে রিচার্ডের শার্ট। রিচার্ডের রিভলভারের সরু নল থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। নিন্দনীয় কথা বলা মাফিয়াটা ধাতব মেঝেতে পড়ে কয়েক সেকেন্ড ছটফটিয়ে নিস্তেজ হয়ে গেল। উপস্থিত সকলে কেঁপে উঠল, সতর্ক হয়ে গেল। আর সকল মাফিয়ারা, সাথে তিনজন এবং ওদের সাথে থাকা সকল বডিগার্ড গান পয়েন্ট করে রিচার্ডের উপর। টান টান উত্তেজনাময় পরিবেশ, বাতাসে ছড়িয়েছে আতঙ্ক। তবুও রিচার্ড শক্ত, চোখে মুখে নেই বিন্দু মাত্র ভয়। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকিয়ে আছে নিথর দেহের দিকে। হঠাৎ কোথা থেকে ঝড়ের বেগে আসে লুকাস, সাথে সাথে নিজের রিভলভার বের করে নিস্তেজ দেহের উপর পরপর 5টি শুট করে। সকলে কান চেপে ধরল বিকট শব্দে। ভয় গুটিয়ে গেল। আর সকল মাফিয়ারা রিচার্ডকে গান পয়েন্টে নেওয়া হাতগুলো নিমেষে তৎক্ষণাৎ নিচে নেমে গেল। রিচার্ড খাপ করে চেপে ধরল এলিজাবেথের হাত। চারপাশে গভীর দৃষ্টিতে তাকিয়ে সকলের উদ্দেশ্যে দাপুটে গলা ছিঁচিয়ে বলল, আমার জিনিসের দিকে তাকানোর সাহস করলে এর থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে। রিচার্ডের কণ্ঠে এমন শীতল হুমকি ছিল যে কেউ আর মুখ খোলার সাহস করল না। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, সবাই গুটিয়ে গেল ভয় আর আতঙ্কে। রিচার্ড এক মুহূর্তের জন্য লুকাসের দিকে তাকালো। গভীর দৃষ্টি বিনিময় পর লুকাস মাথা নাড়লো, বুঝিয়ে দিল কাজ শেষ। ফাদারকে সে ম্যানশনে কৌশলে পাঠিয়ে দিয়েছে। গিরগিটির রং বদলানোর চেয়েও দ্রুত বদলে গেল রিচার্ডের হিংস্রতা। হঠাৎ স্থির অথচ অদম্য এক দৃঢ়তার রূপ নিল। এলিজাবেথের হাত শক্ত করে ধরে কোনো কথা না বলে টেনে নিয়ে যেতে থাকলো পার্কিং লটের দিকে। পেছনে নেমে এলো এক নিস্তব্ধ ভয়ানক নীরবতা। পার্কিং লটে যেতেই এলিজাবেথ ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিল। অনবরত কাঁপছে ওর চোখের পাতা, কাঁপছে গলা। রিচার্ডের থেকে দূরে পিছাতে পিছাতে বলল, আপনি একটা খুনি, আপনি ভালো মানুষ। বলেই সামনে ঘুরে দৌড় দেয় রিচার্ড। ছো মেরে ধরে ফেলো এলিজাবেথকে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতো চোখ শক্ত হয়ে রয়েছে। এলিজাবেথকে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে চিবুক চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলো, আমার সাথে থাকবি না? ঠিক আছে চল, তোকে তোর আসল জায়গায় নিয়ে যাচ্ছি। এলিজাবেথের শরীর জুবুতুবু হয়ে কাঁপতে লাগলো। চোখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। কান্নার তোর ধীরে ধীরেই বাড়তে থাকলো। তার গলা বুঝে এলো ভাঙা ফ্যাসফ্যাসে কণ্ঠে, কাপা গলায় আধ ভাঙা গলায় বলল, কোথায়? আমার বেডরুমে। এলিজাবেথকে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকলো রিচার্ড। বুক শুকিয়ে এলো এলিজাবেথের। শরীর ছেড়ে দিয়ে নিচে বসে পড়ল। রিচার্ড অগ্নি চোখে ওর দিকেই তাকায়। এলিজাবেথ অনবরত কাঁদতেই আছে। ওর এক হাত রিচার্ডের হাতে, আরেক হাত মুক্ত। সেই হাতে রিচার্ডের পা চেপে ধরলো এলিজাবেথ। আকুতি মিনতি করে বলতে লাগলো, আমি আপনার পায়ে ধরছি, দয়া করে আমাকে ছেড়ে দিন। ভালো মানুষ খুঁজবে আমাকে।
রিচার্ড দাঁড়ালো, ঘুরে ফিরলো। এলিজাবেথের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকে হেসে উড়িয়ে দিল, একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, খুঁজবে তা কোথায় তোর ভালো মানুষ? এলিজাবেথ কোনো জবাব দিতে পারে না। বিষণ্ণ ভগ্ন হৃদয় ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল ভেতরে। ওর চোখের কোণে লুকিয়ে থাকা কান্নার আভাস অশ্রুর ভারে ডুবে গেল। এই মুহূর্তে রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি এলিজাবেথের ভেতর সমুদ্রের উতাল পাতাল ঢেউয়ের মতন আঘাত হানছে। এলিজাবেথ অসহায় করুণ দৃষ্টির বিপরীতে রিচার্ডের চোখে ছিল কঠোর অদম্য। এলিজাবেথের কান্নার তোর আস্তে আস্তে কমে এলো। ভাঙা কণ্ঠে গভীর অসহায়তা বলল, দয়া করে আমাকে যেতে দিন। যদি দরকার হয় আমি আপনার পায়ে ধরবো, তাও যেতে দিন আমাকে। এই মুহূর্তে আপনাকে আমার খুব ভয় লাগছে। এলিজাবেথের গলায় অসহায় আর ভয়ের প্রতিধ্বনি রিচার্ডের ভেতরও এক অদ্ভুত অশান্তির ঢেউ তুলো, কিন্তু মুখে দৃঢ়তা এক চুলও নড়ল না। হঠাৎ কিছু ঠোঁট কামড়ে বাজেভাবে হাসলো রিচার্ড। সোজা শটভাবে দাঁড়িয়ে হাসকি স্বরে বলল, ওকে, পায়ে ধরবি ধর, তবে শুধু ধরলে হবে না, হাত ধীরে ধীরে অগ্রসর হতে হবে উপরে, আর আমি যেখানে থামতে বলবো ঠিক সেখানেই থামতে হবে। এলিজাবেথের রিচার্ডের কথার মানে বুঝতে 2 মিনিট লাগলো। রিচার্ডও যেন ওকে আরামসে সময় দিল। রিচার্ডের কথার মানে বুঝতে পেরে এলিজাবেথ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আবারও বাদ ভাঙে কার্নিশে। রিচার্ড আর কোনো কথা বাড়ায় না, এলিজাবেথকে বসা অবস্থায় টেনে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ এবার না পেরে বাধ্য হয়ে তড়িঘড়ি করে বলল, ভয় পাই, ভয় পাই, আপনাকে আমি ভয় পাই অনেক। থামলো রিচার্ড, ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। সে তো এটাই শুনতে চেয়েছিল এতক্ষণ। ছেড়ে দিল এলিজাবেথের হাত, আচানক পাজা কোলে তুলে নিল এলিজাবেথকে। অকচকে গিয়ে রিচার্ডের শার্ট খামচে ধরে এলিজাবেথ। রিচার্ড ওকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে গাড়ির দিকে হেঁটে যেতে নিজেই থেকেই বলল, পায়ের গোড়ালি ফুলে গিয়েছে, হাঁটতে পারবে? সত্যি অনেকক্ষণ যাবৎ হিল পরে থাকার কারণে পায়ের গোড়ালি ফুলে গিয়েছে সেই কখন। ব্যথা টনটন করছিল, তবে অচেনা অপরিচিত জায়গা হওয়ায় এলিজাবেথকে এভাবেই থাকতে হয়েছিল। আর এতক্ষণ টানটানের ফলে তো পায়ের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। এলিজাবেথ শুধু নীরবে মাথা নাড়ল, বুঝালো পারবে না। পরপর নিভুজ স্বরে বলল, বললাম তো ভয় পাই। এখন আর কোথায় নিয়ে যাচ্ছেন? রিচার্ডের গম্ভীর গলা জবাব, এই পার্টি এখন তোমার জন্য সেফ না, হোটেলে দিয়ে আসছি। তোর ভালো মানুষ লাপাত্তা। মানে? রিচার্ড অতিরিক্ত প্রশ্ন পছন্দ করে না কি? রিচার্ডের কড়া গলায় এলিজাবেথ একদম চুপ হয়ে গেল। মুখে তালামের নিশ্চুপ বসে রইল। রিচার্ডের প্রতিটি শব্দ বিপজ্জনক বাণীর মতন। মনের গভীরে শুধু প্রার্থনাই করেছিল কোনোভাবে ঠিকঠাক হোটেলে পৌঁছাতে পারলেই হলো। তারপর ধীরে স্থিরে তাকবীরের কাছে থেকে সব জানবে সে। রিচার্ড কোনো কথা না বলে এলিজাবেথকে গাড়িতে বসিয়ে দিল। নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। চোয়াল শক্ত, দৃষ্টির সামনের রাস্তায় নিবদ্ধ। এক মুহূর্ত দেরি না করে টায়ারের কর্কশ শব্দ তুলে গাড়ি ছুটে চলল অন্ধকার রাস্তার দিকে। সামনে অপেক্ষা করছে অজানা কোনো পরিণতি। রিচার্ড এক মনে ড্রাইভ করে যাচ্ছে, তার দৃষ্টি সামনের রাস্তায় নিবদ্ধ। পাশে বসে থাকা এলিজাবেথ সম্পূর্ণ ভিন্ন এক জগতে মগ্ন। অদ্ভুতভাবে সে সেই কখন থেকে রিচার্ডের দিকেই তাকিয়ে আছে। তার মনে কিছু একটা মেলানোর চেষ্টা চলছে, হয়তো রিচার্ডকে বোঝার কিংবা তার আচরণের কারণ খুঁজে বের করার প্রয়াস। হঠাৎ রিচার্ড ঠোক গিলতে এলিজাবেথের দৃষ্টি আটকে গেল তার কণ্ঠনালীতে। সেই অ্যাডমাস অ্যাপেল, পুরুষের সৌন্দর্যের এক অনন্য প্রতীক। রিচার্ডের অ্যাডমাস অ্যাপেল তার মোহনীয় ব্যক্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে। রিচার্ডের অ্যাডমাস অ্যাপেল মাত্রাতিরিক্ত বড়। এই দৃশ্য অজান্তে এলিজাবেথের মনোযোগ কেড়ে নিল। গলা শুকিয়ে এলো, শুষ্ক ঠোঁটের ফাঁক দিয়ে ঠোক গিলল এলিজাবেথ। নিজের অনুভূতিগুলোকে সামলানোর চেষ্টা করছে। ওয়ান্ডার টেস্টিড ভরকে যায় এলিজাবেথ, শরীরে অজান্তে শিহরণ বয়ে যায়। রিচার্ড না দেখেও কিভাবে বুঝলো? রিচার্ডের প্রতিটি গতি, প্রতিটি মুহূর্ত এক নতুন রহস্য উন্মোচন করে যাচ্ছে। যত সময় যায় ততই রিচার্ড এলিজাবেথের কাছে নতুন নতুন তীক্ষ্ণ রূপে প্রকাশ পায়। প্রতিটি অঙ্গভঙ্গি আর শব্দে এক নতুন আগুন লুকিয়ে থাকে। এলিজাবেথ সোজা হয়ে বসে, কিছুটা অস্থির হয়ে আমতা আমতা করতে থাকে, কণ্ঠে সামান্য অস্বস্তি। একদম বাজে কথা বলবেন না, আমি তো একটা জিনিস মেলাচ্ছিলাম। কি মিলাচ্ছিলে তুমি?
আমার মতো নতুন এক নরখাদক তৈরি করতে চেয়েছিলে নাকি? এলিজাবেথ এবার ঘুরে বসল রিচার্ডের দিকে। ভয় ডর ফুলে কৌতূহলী হয়ে বলল, আরে না, আপনার সাথে না একজনের খুব মিলে। রিচার্ডও যেন খানিকটা কৌতূহলী প্রকাশ করলো। কার সাথে? একটা কে পপ স্টার। ওরও ঠিক আপনার মতোই কানে 3টে ফুটো করা, হাতে ট্যাটু, চুলগুলো লম্বা লম্বা, যাও লাইনটাও একেবারেই আপনার মতো তীক্ষ্ণ রুক্ষ। বডি স্ট্রাকচার, হাইট সব কিছু মিলিয়ে অসম্ভব হ্যান্ডসাম। আমি টিকটকে অনেক দেখেছি, সবাই জেকে বলে ডাকে। রিচার্ড চোখগুলো কিঞ্চিৎ ছোট ছোট করে বলল, তার মানে বলতে চাচ্ছ আমি হ্যান্ডসাম? এলিজাবেথ গদগদ করে বলে উঠল। সেটা তো অবশ্যই। রিচার্ড ফ্রিউ টেনে তাকালো এলিজাবেথের দিকে, সঙ্গে সঙ্গে জিভ কেটে চোখ মুখ কুচকে ফেলে এলিজাবেথ। মিয়ে যা একদম। আমি তো জেকের কথা বললাম। হঠাৎ করে ব্রেক কষল রিচার্ড। চমকে গেল এলিজাবেথ রিচার্ডের ঘোর লাগা দৃষ্টিতে। রিচার্ড অতর্কিত করে বসলো এক ধারাশয়ী কাজ। এলিজাবেথকে টেনে এক টানে নিজের কোলের উপর নিয়ে এসে বসালো। শিউরে উঠল এলিজাবেথের অভ্যন্তর। রিচার্ডের দৃষ্টি ক্রমশ গভীর হতে থাকলো। চোখে এক ধরনের অজানা অন্ধকার। শান্তভাবে আলতো করে হাত রাখলো এলিজাবেথের নরম তুলতুলে গালে। এলিজাবেথের শরীর জমে যেতেই থাকলো। রিচার্ডের স্পর্শের শক্তি ওকে অচেতন করতে শুরু করলো। রিচার্ডের শান্ত স্বর সঙ্গে একটি বিপদের আশঙ্কা লুকানো ছিল, যা এলিজাবেথের হৃদয় গভীরতার সৃষ্টি করেছিল। আজ থেকে আর ওকে দেখবে না, ওকে? আজ থেকে আমি তোমার জেকে, আন্ডারস্ট্যান্ড? এলিজাবেথ নিশ্চুপ নিষ্পিস করতে থাকে ওর শরীর। রিচার্ড আবারও বলল, আজ থেকে আমাকে জেকে ডাকবে, গট ইট? এবারও নিশ্চুপ এলিজাবেথ। রিচার্ড এবার নিজ কৌশল ব্যবহার করল। হাত চলতে থাকলো এলোমেলো পথ ধরে। অবাধ্য ব্যবহারে এলিজাবেথের পায়ের তলার শিরশিরে উঠল। মুখ থেকে বেরিয়ে এলো মৃদু গোঙানি। তড়িঘড়ি করে ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, আপনি আমার জেকে, আমার কুকি। ঠোঁট কামড়ে হাসলো রিচার্ড। এলিজাবেথ তখনও চোখ মুখ কুচকে ছিল। রিচার্ড এবার তুষ্ট এসে সদর্পে প্রশ্ন ছিল, কি আরো বেশি কিছু চাচ্ছ? না বলে চেঁচিয়ে ছিটকে গিয়ে সিটে বসে পড়লো এলিজাবেথ। রিচার্ড ওর দিকে তেসরা নজরে চেয়ে রুষ্ট গলায় বলল, আমার হাতের গভীর ছোঁয়া তো এখনো দেইনি, দিলে সামলাতে পারবে তো? হঠাৎ করে শক্ত হয়ে গেল এলিজাবেথের চিবুক। সরু গলায় বলল, স্ত্রী থাকতে অন্য মেয়েকে এসব নোংরা কথা বলতে লজ্জা করে না? একটু না ডার্লিং, জায়গার কথা জায়গাতেই বলছি। তৎক্ষণাৎ রিচার্ড এলিজাবেথের উপর ঝুঁকে চেপে ধরল ওর উষ্ঠদয়। রিচার্ডের অতর্কিত আক্রমণে হকচকিয়ে যা এলিজাবেথ। রিচার্ডের কাঁধে হাত দিয়ে ঠেলতে থাকে, তবে নাছোড়বান্ধ রিচার্ড নিজের মর্জি মতোই ছাড়ল। দু হাতে ঠোঁট চেপে হাঁপাতে থাকলো এলিজাবেথ। নিজের সিটে গিয়ে বসলো রিচার্ড। হাতের পিঠ দিয়ে মুছে নিল ঠোঁট। গাড়ি স্টার্ট দিল আবার। কাঁদতে শুরু করলো এলিজাবেথ আবারও, ঠোঁট চেপে ধরে। কান্নায় জর্জরিত আর ক্রোধ মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে বলল, অসভ্য অমানুষ একটা। আপনার ছোঁয়া বিষের থেকেও বিষাক্ত। যেখানে স্পর্শ হয় সেখানেই ঝলসে যায়। ড্রাই লাগছে ঠোঁট। রিচার্ড গাড়ি চালাতে চালাতে নিরুদ্বেগহীন ভাবে প্রতি উত্তর করলো, বলল, হুইচ ওয়ান বেবি? এক মুহূর্তের জন্য থমকালো এলিজাবেথ। রিচার্ডের দিকে চেয়ে বলল, মানে? রিচার্ড মুখে কিছু বলল না, শুধু এলিজাবেথের দিকে চেয়ে ইশারা করলো কিছু। চোয়াল ফাঁক হয়ে এলিজাবেথের দুহাত আপনা আপনি মুখে চেপে ধরল। বিষাদে মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। রিচার্ড তুষ্ট হেসে গাড়ি চালাতে থাকলো। এই নিরাপত্তা দেওয়ার জন্যই আপনার সাথে করে নিয়ে এসেছিলেন? রিচার্ডের আত্মবিশ্বাসী স্বর। আমার সাথে থাকলে নিরাপত্তার কোনো প্রয়োজন নেই। আমি থাকলে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। আপনি তো ছোবেন, তাই না? থতমত খেয়ে যায় রিচার্ড। ভাবিনি এলিজাবেথ এভাবে মুখের উপর বলে দিবে। তবু দমে না রিচার্ড, শক্ত গলায় বলল, হ্যাঁ ছুবো, 100 বার ছুবো। যখন ইচ্ছা তখন ছুবো, যেভাবে ইচ্ছা সেভাবে ছুবো, সে অধিকার আমার আছে। সংযম হারায় এলিজাবেথ গলা ছেড়ে চেঁচালো, কি অধিকার? কিসের অধিকার? কোন মুখে এসব বলছেন? কবে থেকেই শুনে যাচ্ছি অধিকার অধিকার। নিজের ওয়াইফকে গিয়ে দেখান না এত অধিকার। আমার স্ত্রী যেন এক দুষ্প্রাপ্য রত্ন, গভীর সমুদ্রের তলদেশে লুকানো এক মহিয়সী সম্পদ। সে আমার জীবনকে এমন এক দিগন্তে পৌঁছে দিয়েছে যা এতদিন আমার কাছে ছিল অগম্য। সহজে পাওয়া জিনিসের মূল্য
মানুষ বোঝে না, আর সে তো সহজে পাওয়া নয়। তার মতো কেউ তো ভাগ্যের অনুগ্রহেই আসে। তবে চূড়ান্ত সত্য একটাই, শেষমেশ সে আমারই থাকবে। এই সত্য কোনো নিয়মে বাধা নয়, বরং চিরন্তন। থমকে গেল এলিজাবেথ রিচার্ডের কথায়, প্রতিউত্তর করলো না কোনো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে, শোনা যায় শুধু নাক টানার শব্দ। তখনই ভেসে আসে রিচার্ডের চিৎকারি মার্কা স্বর। কেয়ারফুল ডার্লিং, ইউ অলমোস্ট লুক অ্যাজ ইফ ইউ কেয়ার। এলিজাবেথ সাথে সাথে রিচার্ডের দিকে ফিরল, ওর স্বর ভারী গম্ভীর বলল, ফর হোয়াট? আমার ওয়াইফ, আমি ম্যারিড, ব্লা ব্লা। তাচ্ছিলের হাসি দিল এলিজাবেথ রিচার্ডের চোখে চোখ রেখে রুষ্ট গলায় চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে তো আমি দুঃস্বপ্নেও দেখার কথা চিন্তা করি না, সেখানে কিনা কেয়ার করব আপনি ম্যারিড নাকি? হ্যাঁ, জাস্ট রিচার্ড ঘাড় নাড়ে হাসল, বিজয়ের উল্লাসের মতো হেসে বলল, ও নো ডার্লিং, আই লাইক দ্যাট অ্যাটিটিউড। গাড়ি থামান। থামায় না এলিজাবেথ, চলন্ত গাড়ি থেকে জোর খুলে নেমে যাওয়ার চেষ্টা করে। রিচার্ডের রাগ আবার চেপে বসে মাথায়, ধমকাতেই থাকলো, রেড স্টপ। গাড়ি থামান বলছি, থামান। রেড, আই সেড স্টপ। গাড়ি থামান। বাধ্য হয়ে গাড়ি থামাতেই হলো। রাস্তাটা ছিল একটা জঙ্গলের মধ্য দিয়ে সরু রাস্তা। রিচার্ড চারপাশে একবার চোখ বুলিয়ে এলিজাবেথের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসকি স্বরে বলল, তো এলি যান, জঙ্গলে আজ মঙ্গল করা যাক। কে শুনি কার কথা? সাথে সাথে এলিজাবেথ ডোর খুলে ফেলে, আসা রাস্তা দিকে দৌড় দিল। রিচার্ড ক্ষুদ্র জন্তুর মতো গাড়ি থেকে বের হয়। যেই পকেট থেকে গান বের করতে যাবে তখনই দেখে এলিজাবেথ কিছু দূরে গিয়ে থামল। রিচার্ড কপাল কুঁচকে দেখতে থাকে এলিজাবেথের কাণ্ড। এলিজাবেথ রাস্তার পাশে ঘাসের মধ্যে থেকে একটা ছোট্ট বিড়াল বাচ্চা ওর দুই হাতে আজলায় তুলে নিল। এতক্ষণ কাঁদতে থাকা মেয়ের মুখে হঠাৎ করে হাসি রেখা ফুটে উঠল। রিচার্ড গান ওর কপালে ঘষে এগোতেই থাকলো এলিজাবেথের দিকে। হঠাৎ করেই এলিজাবেথ ফিরল রিচার্ডের দিকে, ঠোঁটে প্রেসারিত হাসি নিয়ে একগাল হেসে বলল, ওকে আমি আমার সাথে নিব প্লিজ। রিচার্ড প্রস্তুত হচ্ছিল কয়েকটা ঝাড়ি দেওয়ার জন্য। সামনে একটা বিড়ালের জন্য এমন বাচ্চামি? চলন্ত গাড়ি থেকে নেমে যেতেই উদ্যত হয় কেউ। রিচার্ড দূর থেকে চিৎকার করে এলিজাবেথকে কিছু বলতেই যাবে, ঠিক তক্ষণে ঝড়ের বেগে কয়েকটা গাড়ি এসে ঘিরে ফেললো তাদের। মুহূর্তের মধ্যেই গাড়ি থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে ছদ্মবেশী অস্ত্রধারীরা। রিচার্ড তৎক্ষণাৎ সতর্ক হয়, পকেট থেকে পিস্তল বের করে ধরে। কিন্তু এতজনের মধ্যে কাকে লক্ষ্য করবে? তাও রিচার্ডের চেহারায় ভয় বা দ্বিধার ছিটে ফোটাও নেই। এমন পরিস্থিতি তাদের প্রফেশনে অপ্রত্যাশিত নয়। হঠাৎ একটি গাড়ি থেকে একজন বেরিয়ে আসে, এলিজাবেথের গলায় ছুরি ধরে। বিড়ালটাকে বুকে চেপে ধরে এলিজাবেথ আতঙ্কে চিৎকার করে উঠল। রিচার্ড চকিতে এলিজাবেথের দিকে ফিরে তাকালো। এক মুহূর্তে চেয়ারে রক্তিম ক্রোধ ছড়িয়ে পড়লো। রিচার্ড নিঃশব্দে পিস্তল তাক করলো ঘাতকের মাথায়। কিন্তু সমস্যা একটাই, এখন গুলি চালালে ছুরিটা এলিজাবেথের গলায় বিঁধে যাবে। চারপাশে নিস্তব্ধ উত্তেজনা, বাতাসে থমকে গেছে। রিচার্ডের চোখে সিদ্ধান্ত ঝলকাচ্ছে, তার পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে এলিজাবেথের জীবন। কি তবে গ্যাংস্টার বর্ষে দুর্বলতা পেয়ে গেলাম? হৃদয়হীন ছেজে ইতালি কাঁপানো রাজার রানী দেখা তবে মিলেই গেল। ওয়াও ম্যান ওয়াও। তবে বলতে হবে আগুন সুন্দরী রে তোর বউ। রিচার্ড হাতের নিশানা ঠিক রেখে ওর ফাড়িকি সেই গলায় ছিঁচিয়ে বলল, রিচার্ড, কায়নাতের কোনো দুর্বলতা নেই, বাঁচতে চাইলে ছেড়ে দে ওকে। ছুরিটি ক্রমশ এলিজাবেথের গলায় চাপ খেতেই থাকে। এলিজাবেথ কাতর চোখ জোড়া বড় আশা নিয়ে চেয়ে আছে রিচার্ডের দিকে। ছুরি হাতের ছদ্মবেশী দাঁত কেলিয়ে হাসল। তাহলে মেরে দে এটাকে, নাকি ভালোবাসে খুব উতলে পড়ছে বইয়ের উপর? ও আমার কেউ না, আবারও বলছি ছেড়ে দে ওকে। আমার শাস্তি কতটা ভয়াবহ আসার আগে নিশ্চয়ই আমার সম্পর্কে জেনে এসেছিস। কেউ না, তবে কিসের এত টানা পড়ান? রিচার্ড, কানায়াতের তো কাউকে মারতে ভাবার প্রয়োজন হয় না। মেরে দে এটাকে, প্রমাণ করে দে এই মেয়ে তোর কেউ না। ঠাস মাটিতে লুটিয়ে পড়ল এলিজাবেথ। রিচার্ডের পিস্তল তখনও ওর দিকেই তাক করা। এলিজাবেথের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত অবিশ্বাসের চেয়ে ছিল রিচার্ডের দিকে। সেই দৃষ্টি যেন বলছিল এটা সে কখনোই কল্পনা করেনি। অন্যদিকে ছদ্মবেশীর চোখেও বিস্ময়, সেও যেন এমন কিছু আশাই করেনি।
যা ঘটল তা প্রত্যেকেরই কল্পনার বাইরে, তবে রিচার্ড জানতো এই পরিস্থিতি তাদের জন্য মৃত্যু নিশ্চিত। শত্রুদের আত্মবিশ্বাসী চোখগুলোতেও ভয় দেখা গেল। এরপর শুরু হলো রিচার্ডের প্রতিশোধ। একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে থাকলো তার নিখুঁত শুটিংয়ে। কিন্তু শত্রুরা হলো কই মাছের প্রাণ, এত সহজে মরে না। ধাওয়া পাল্টা ধাওয়া গোলাগুলির তীব্রতায় জায়গাটা রণক্ষেত্রে পরিণত হলো মুহূর্তে। রিচার্ড গাড়ির আড়ালে আশ্রয় নিয়ে শত্রুদের সংখ্যা কমিয়ে আনছিল, কিন্তু হঠাৎ করে ওর গুলি শেষ হয়ে গেল। আর কোনো অস্ত্র ছিল না রিচার্ডের কাছে, খালি হাতে এত শত্রুর মুখোমুখি হওয়া ঝুঁকিপূর্ণ। রিচার্ড কৌশল খাটানোর জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই শোনা গেল গাড়ির ব্রেক করার বিকট শব্দ। হঠাৎ ন্যাসোর আবির্ভাব ঘটল ঝড়ের মতো। মুহূর্তেই ন্যাসো গাড়ি থেকে বেরিয়ে পাখির মতো দু হাতে ছড়িয়ে শত্রুদের উপর গুলি চালাতে শুরু করলো। আর তার দ্রুত নিখুঁত শুটিংয়ের শত্রুদের মধ্যে ত্রাস সৃষ্টি করলো। ন্যাসো রিচার্ডের দিকে একটি পিস্তল ছুড়ে দিল। রিচার্ড সেটি ধরে মুহূর্তের মধ্যেই গাড়ির আড়াল থেকে বেরিয়ে ওপেন শত্রুদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলো। চারিপাশে গুলির বিকট শব্দে জায়গা কেঁপে ওঠে, আর একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। দুই পুরনো সঙ্গী একসঙ্গে আবারও লড়াইয়ের ময়দানে, যেখানে প্রতিটি মুহূর্তেও জীবন মৃত্যুর উপর নির্ভর করছে। ইডিয়েট, তোমার তো বাংলাদেশে থাকার কথা, এখানে কি করছো? আসর অনবরত শুট করতে করতে রিচার্ডের দিকে এক পলক চেয়ে জড়তা সংকোচে ভেঙে ঠাস করে বলেই দিল। রিচার্ড বস, আমি বিয়ে করতে চাই। ট্রিগারে হাত চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলো। এদিকে এখন আমার বউ নিয়ে টানাটানি, আর তুমি নিজের বিয়ের আবদার করছো। ক্যান্সেল তোমার নিয়ে। মুহূর্তে চুপসে যায় ন্যাসর মুখ, তবুও কমে ট্রিগারের চাপের দৃঢ়তা। এরই মধ্যে ফাঁক দিয়ে লুকাস এসে এলিজাবেথকে নিয়ে যায় হসপিটালে। সেই কখনোই ওদের তিনজনের শরীরেই হিডেন মেশিন আছে। বিপদে পড়ে প্রত্যেকেরই কাছে সে সংকেত চলে যায় তৎক্ষণাৎ। রিচার্ডরা রিসোর্ট থেকে খুব বেশি দূর আসেনি, তাই লুকাস অল্প সময়ের মধ্যেই এই জায়গায় এসে পৌঁছতে পেরেছিল। দীর্ঘ 25 মিনিট গোলাগুলির পর সমাপ্তি ঘটল তাদের পক্ষে বিরোধীর পক্ষের ছোটখাটো যুদ্ধের। রিচার্ড গিয়ে দাঁড়ালো সেই জায়গায় যেখানে এলিজাবেথ লুটিয়ে পড়েছিল। ওর তাজা রক্ত শুকিয়ে মাটির সাথে মিশে গিয়েছে সেই জায়গায়। রিচার্ড সেখানে কিছু খুঁজতে থাকে। ন্যাসো ফ্রিকুচকে রিচার্ডের কাজকর্ম দেখতে থাকলো। কিছুক্ষণ খোঁজার পরই রিচার্ড পেয়ে গেল জিনিসটি। বিড়াল ছানাটি ভয় পেয়ে ঝোপের আড়ালে গিয়ে লুকিয়েছিল। এটি একদম ট্রিগারের বিপরীত, থকথকে সাদা। রিচার্ড বিড়াল ছানাটিকে তুলে নিল, আবারও হেঁটে গেল লাশ বিছানো রাস্তায়। একটার উপর আরেকটা লাশ পড়ে রয়েছে। রিচার্ড পা দিয়ে সরিয়ে সরিয়ে খুঁজে বের করলো সেই ঘাতকটিকে, যে এলিজাবেথের গলায় ছুরি ধরেছিল। খুঁজে বের করে রিচার্ড বুকের উপর পা রাখলো মৃত লাশটার। অতঃপর গানে থাকা বাকি সবগুলি গুলি চালিয়ে দিল সরাসরি বুকে, ঝাঁঝরা করে ফেললো একেবারে। পলিক্লিনিকো ইউনিভার্সিটিও এ জ্যামিলি হাসপাতাল, ইতালির বৃহত্তম হাসপাতালের রিসেপশনে দাঁড়িয়ে তাকবীর ডাক্তারের সঙ্গে কথা বলছিল, মুখে আনন্দের আলো, যা অনেক সাধনার পর আজ কিছু অর্জনের বিনিময়। চোখে খুশির ঝলকানি, ভাবনা ঝরে পড়ছে। পাশে চুপচাপ দাঁড়িয়ে রেয়ান, তাকবীরের কথোপকথনে মনোযোগী, ওর মুখেও প্রশান্তির ছাপ। হঠাৎ করে হাসপাতালের করিডোরে একদল ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে তড়িঘড়ি করে নিচের দিকে ছুটে গেল। তাকবীর একবার সেদিকে তাকায়, কিন্তু তেমন আমলই নিল না। আবারও ডাক্তারের সঙ্গে কথায় মন দিল। তবুও এই আনন্দের মাঝেও কোথাও যেন তাকবীরের মনে এক অদ্ভুত অশান্তি। ডাক্তারের দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে বলল, এক্সকিউজ মি। অতঃপর রেয়ানের দিকে ফিরে নিচু গলায় বলল, পার্টির কি অবস্থা? তোমার ম্যামের একটা খবর নাও এক্ষুনি। রেয়ান যথারীতি মাথা নাড়িয়ে ফোন বের করে সাইডে চলে গেল। তাকবীরের কণ্ঠ নিচু হলেও ডাক্তার কান এড়ায়নি। ভদ্রলোক হেসে বললেন, আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন তাই না? তাকবীর ফিচেল হাসলো অদ্ভুতভাবে। এলিজাবেথের কথা উঠলে ওর মুখের রং বদলে যায়, চোখে মুখে এক ধরনের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে। তাকবীর হাসি চাপা গলায় বলল, খুব নিজের থেকে বেশি, তার জন্য তো এত কিছু করছে। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, আরেকবার ভেবে দেখুন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাকবীর দৃঢ় কণ্ঠে জবাব দিল, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ডক্টর, আর কিছু প্রয়োজন নেই। আমি সুন্দর একটা জীবন চাই,
বাকি সময়টা শান্তিতে কাটাতে চাই। ঠিক তখনই স্ট্রেচারের চাকার কর্কশ শব্দ করিডোরে ভরিয়ে তোল। অজান্তেই তাকবীরের চোখ সেদিকে চলে গেল। এক মুহূর্তের জন্য তাকবীরের দৃষ্টি আটকে গেল স্ট্রেচারে থেকে ঝুলে থাকা লাল চুলের উপর। ডক্টর বারবার ডাকতে থাকলেও তাকবীর শুনতে পাচ্ছিল না। ওর গম্ভীর উদ্বিগ্ন দৃষ্টি স্থির অপারেশন থিয়েটারের দিকে, অগ্রামী স্ট্রেচারের দিকে। ডক্টর বাধ্য হয়ে তুড়ি বাজালো তাকবীরের চোখের সামনে। চমকে উঠল তাকবীর, হতচেতন ভাব কাটিয়ে ডক্টরের দিকে তাকালো। ডক্টর ফিকুচকে বললেন, কি হলো? আপনার মন কোথায়? তাকবীরের গলা শুকিয়ে গেছে অজান্তে। শুষ্ক চোখ গিলে স্ট্রেচারের দিকে গেল, সেদিকে আঙুল তুলে বলল, ডক্টর এক্ষুনি। তাকবীরের গলার অস্বাভাবিক কাঁপন। ডক্টর তাকবীরের বাক্য সম্পূর্ণ হবার আগে বিরক্তি ভঙ্গিতে বললেন, আরে মিস্টার, হসপিটালে এমন কোনো রুগী তো আসে প্রতিদিন। তবুও তাকবীর কিছুতে স্থির হতে পারছে না। ওর ভেতরে এক অজানা অস্থিরতা ঘন ঘন গভীর শ্বাস নিচ্ছে। ঠিক তখনই রেয়ান ছুটে এলো। দুজনের চোখের দৃষ্টি মিলে গেল। রেয়ান তাকবীরের ভীত চোখ দুটির দিকে চেয়ে গভীর গলায় বলল, বস, ম্যাম পার্টিতে নেই। মুহূর্তে যেন থমকে গেল তাকবীরের দুনিয়া। এক মুহূর্ত দেরি করে না, পাগলের মতো ছুটে গেল অপারেশন থিয়েটারের দিক। ইতিমধ্যে এলিজাবেথকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। লুকাস আগে থেকে ওটি রেডি রাখতে বলেছিল। তাকবীর পৌঁছে দরজায় জোরে জোরে ধাক্কাতে শুরু করে। ধাক্কানোর সাথে সাথে ভাঙা শব্দের কিছু কিছু ভেঙে যাচ্ছিল তাকবীরের ভেতরেও। আশেপাশের সবাই থমকে ওর দিকে তাকিয়ে আছে অদ্ভুতভাবে। কেউ কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে তাকবীরের ছটফটানি আর অস্থিরতায়। তাকবীর এক মুহূর্তের জন্য থামলো না। একের পর এক ধাক্কা দিচ্ছে, যেন দরজা খুললেই ওর সব কিছু ঠিক হয়ে যাবে। বাধ্য হয়ে রেয়ান এগিয়ে গেল, জাপটে ধরে তাকবীরকে টেনে বেঞ্চে বসালো। তাকবীর তখনও থামানো শরীর ছটফট করছে, কিছুতেই স্থির হতে পারছে না। ওর ভারী শ্বাস প্রশ্বাস করিডোরের পরিবেশটা আরো চাপা করে তুললো। রেয়ান তাকবীরের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তাকবীরের অশান্তি আজ এত সহজে থামান নয়। দীর্ঘক্ষণ পর অপারেশন থিয়েটারে লাল বাতি নিভে গেল। ডক্টর বেরিয়ে আসতে তাকবীর ছুটে গেল ডক্টরের কাছে। এক মুহূর্ত দেরি না করে ভাঙা কণ্ঠে ছটফট করে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার এলাকায় ইচ্ছে ওকে? ডক্টর মুখ থেকে মাস্ক খুললেন। তাকবীরের চোখের গভীর ভীতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, শি ইজ টোটালি ফাইন। গুলিটা কাঁধের পাশের নরম মাংসের ভিতর দিয়ে বেরিয়ে গেছে। তেমন কোনো বড় ক্ষতি হয়নি, শুধু সামান্য রক্তক্ষরণ হয়েছে। বয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ডক্টরের কথা শুনে সঙ্গে সঙ্গে তাকবীরের শরীরের ভর যেন নেমে গেল। এক গভীর স্বস্তি শ্বাস ছাড়ল, কিন্তু ঠিক পর মুহূর্তে অদ্ভুতভাবে চেহারার রং বদলে গেল। স্বস্তির জায়গায় জায়গা নিল ভয়ঙ্কর হিংস্রতা। তাকবীরের চোখে জ্বলতে থাকা ক্রোধের আগুন দেখে রেয়ান হতচকিত হয়ে গেল। তাকবীর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আকস্মিক ঝাঁপিয়ে পড়ল রেয়ানের উপর। রেয়ানের গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরল। তাকবীর অস্বাভাবিকভাবে ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার বন্য প্রাণীর মতো গোঙাতে গোঙাতে পড়ল, আমার এলাকায় তোর ভরসা রেখে এসেছিলাম, তবে কেন হাসপাতালে পেটে? আমি তোকে খুন করে ফেলবো, খুন করবো তোকে। তাকবীরের চোখে পাগলামি, হাতে অসহ্য শক্তি, চাপের দৃঢ়তা এতই ছিল যে নিঃশ্বাস আটকে আসে রেয়ানের। রেয়ান কোনো রকমে ফিসফিসিয়ে পড়ল, কিন্তু বস শান্ত হন, আমি রিয়ান, আপনার বডিগার্ড। এই মুহূর্তে তাকবীরের কানে কোনো কথাই যাচ্ছে না। ওর ক্রোধ যেন সমস্ত পরিবেশকে ক্রাশ করে নিয়েছে। এবার হয়তো রক্ত ঝরবে তাকবীরের রক্তিম বর্ণ ধারণ করা চোখ দিয়ে। তাকবীর তখন ক্ষুধার্ত সিংহের মতো রেয়ানের উপর ঝাঁপিয়ে পড়েছে। শিকারকে শেষ করে ক্ষান্ত হবে আজ। চিৎকার করে বলতে লাগলো, তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব? আমার এলাকায় শুধু আমার, পুরো দুনিয়া যদি আমার বিপক্ষে চলেছে, তাহলে সে আমার। কেউ আমার এলাকায় কি আমার থেকে দূরে সরাতে পারবে না। তুই আমার কষ্ট দিয়েছিস ওকে, ছাড়বো না তোকে। তুই জানিস না এলিজাবেথ শুধু আমার ভালোবাসা নয়, আমার সব কিছু। এলিজাবেথকে তুই ভালোবাসিস না, ও শুধুই তোর জেদ। রেয়ানের শ্বাস রুদ্ধ হয়ে আসছে, গলা থেকে কর্কশ গোঙানি শব্দ বের হচ্ছে। ধীরে ধীরে দুর্বল
কণ্ঠে উচ্চারণ করলো। বস আমি রেহান। তাকবীরের শরীর হঠাৎ করে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার মতন কেঁপে উঠল। ওর হাত থেকে রেয়ান হঠাৎই পড়ে গেল মেঝেতে। গলা চেপে রেয়ান হাঁপাতে লাগলো। তাকবীর আর কিছু না বলে পাগলের মতো ছুটে গেল ওয়াশরুমে, ঢুকলো। মাথার পানির নিচে ধরে রাখলো। হাত দিয়ে মাথায় আঘাত করতে করতে ফিসফিস করে বলল, আমি কি করছি? কেন নিয়ন্ত্রণ রাখতে পারছি না? পানির স্রোত তাকবীরের মুখ আর চুল ভিজিয়ে দিচ্ছে, কিন্তু ভেতরে অস্থিরতা আর অপরাধ বোধ থামছে না। চোখে রাগ, কপালে ভাঁজ, কিন্তু গলার কণ্ঠে হাহাকার। খুশি মেরে আঘাত করতে থাকলো দেয়ালে। তাকবীরের মনে সবকিছু নিয়ে প্রচন্ড অস্থিরতা, যদিও এখনো অনেক রহস্য অমীমাংসিত। তবে এক ব্যাপার তাকবীর নিশ্চিত ছিল যে রিচার্ড হয়তো এলিজাবেথকে ভালোবাসে, আর সেই কারণেই এলিজাবেথের পেছনে এভাবে লেগে থাকা। তবে রিচার্ডের প্রকৃত সম্পর্কে তাকবীর নিশ্চিত ছিল। আর যাই হোক, রিচার্ড এলিজাবেথের ক্ষতি করতে চায় না, বরং কষ্ট দিয়ে আনন্দ পায়। রিচার্ড সবসময় মানুষের দুর্বলতা খুঁজে বের করে এবং সেটারই সুযোগ নেয়। এলিজাবেথকে নিয়ে রিচার্ডের এই আচরণ ওর সেই বৈশিষ্ট্যেরই অংশ। তাই আজ পার্টিতে রিচার্ডের ওপর ভরসা করে তাকবীর এলিজাবেথকে রিচার্ডের হাতে রেখে এসেছিল। তাকবীরের ভাবনা ছিল ফাদারের উপস্থিতিতে রিচার্ড কিছুই করতে পারবে না, কিন্তু আজ যা ঘটেছে তা তাকবীরের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করেছে। এই মুহূর্তে তাকবীর বুঝতে পারছে এলিজাবেথকে একা রাখা মানেই মৃত্যুর ঝুঁকির মুখে ফেলে দেওয়া। তাকবীর যে কোনো মূল্যে এলিজাবেথকে সুরক্ষিত রাখতে চায়, তাই নিজের শত্রুর ভরসায় রেখে এসেছিল এলিজাবেথকে। কিন্তু আজকের ঘটনাগুলো তাকবীরকে হতবাক করে দিয়েছে। তাকবীরের চিন্তার প্রতিটি স্তরে প্রশ্ন, আর প্রতিটি উত্তর ওকে আরো বেশি অস্থির করে তুলেছে। আর আজ রিচার্ডের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। রিচার্ড ইচ্ছাকৃতভাবে এলিজাবেথের ওপর গুলি চালিয়েছে, তবে এর পেছনে ছিল একটি সুপরিকল্পিত উদ্দেশ্য। রিচার্ড জানতো যদিও এলিজাবেথের ওদের থেকে সরাসরি বাঁচিয়ে নেয়, তবে এলিজাবেথের সবার নজরে চলে আসবে, আর এতে এলিজাবেথের জীবন আরো বিপজ্জনক হয়ে উঠত। রিচার্ডের শত শত শত্রু, যারা রিচার্ডকে মারতে না পেরে বারবার এলিজাবেথকে টার্গেট করত। এই পরিস্থিতি এড়াতে রিচার্ড সিদ্ধান্ত নেয় এলিজাবেথের উপর গুলি করার। নিজের নিশানার ওপর ছিল চরম আত্মবিশ্বাস। তাই রিচার্ড এমনভাবে গুলি চালায় যাতে বুলেট কাঁধের মাংস ফাঁক দিয়ে বের হয়ে যায় এবং এলিজাবেথের বড় কোনো আঘাত না পায়। রিচার্ডের পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি ঘটলো তাই। গুলি এলিজাবেথের শরীরে আঘাত করলেও প্রাণঘাতী হয়নি। রিচার্ড জানত এই কৌশলী এলিজাবেথকে দীর্ঘ মেয়াদী রক্ষা করবে। কোবরা ম্যানশনটির নাম যেমন রহস্যময়, তার পরিবেশও তেমন বিভীষিকাময়। চারপাশ জুড়ে থমথমে নিস্তব্ধতা। বিশালাকার গেটটি কিং কোবরার লেজের আদলে তৈরি। তার ধাতব শরীরে কেমন এক শীতল হুমকি জড়িয়ে আছে। লনের এ প্রান্ত থেকে ওই প্রান্তে পাখির ডানার মতন বড় পাখনা জোড়া নিয়ে টহল দিচ্ছে সশস্ত্র সিপাহীরা। তাদের পিঠে মরণঘাতী অস্ত্র চলছে। চোখগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি ছায়া আলো স্ক্যান করছে চলেছে। হঠাৎ এক অস্বাভাবিক বিকট শব্দে নিস্তব্ধতা চুরমার হয়ে যায়। কালো রঙের একটি BMW প্রচন্ড জোরে ব্রেক কষে থামে ম্যানশনের গেটের সামনে। টায়ারের কর্কশ ঘর্ষণ কানে লাগতেই গার্ডদের ইয়ারপিসে সতর্ক সংকেত পৌঁছে যায়। সেকেন্ডের মধ্যে ছড়িয়ে থাকা সশস্ত্র বাহিনী ফটকের সামনে জড়ো হয়ে যায়। তাদের বন্দুকের নলগুলো নিশানায় অটল। ড্রাইভারের দরজা খুলে দ্রুত বেরিয়ে আসে লুকাস। কোনো দ্বিধা না করে গাড়ির পেছনের দরজা খুলে দেয়। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আসে রিচার্ড। তার পরে এখনো পার্টির স্যুট, তাতে লেগে আছে কিছুক্ষণ আগে ধ্বংসলীলার ছাপ। ঠান্ডা চোখে চারপাশের গার্ডদের দিকে একবার তাকায় রিচার্ড। বেরিয়ে আসলো ন্যাসো। তিনটি কালো ছায়ার মতন ফিগার একসাথে এসে থামে, আড়াআড়ি দাঁড়িয়ে যায়। তিনজনের পরনের কালো পোশাক অন্ধকারের মূর্ত প্রতীক। তাদের উপস্থিতি চারপাশে এক অদৃশ্য হুমকি ছড়িয়ে দেয়। শারীরিক গঠন আর অদ্ভুত শীতল অভিব্যক্তি বলে দেয় এরা কোনো সাধারণ মানুষ নয়। একসঙ্গে তিনজনই সামনের দিকে পা বাড়ায়। পদক্ষেপে একে একে তাদের শক্তির স্বাক্ষর রেখেই চলল। রিচার্ডের মুখ ঢাকা কালো মাস্ক, অথচ চোখে
লুকিয়ে আছে তীব্র আগুন। ক্ষোভের তীব্রতা এতই যে কারো স্নায়ু গলি দিতে পারে। ম্যানশনের গেটের সামনে পৌঁছাতে প্রধান গার্ড তাদের পথ আটকালো, তবে তার চোখের গভীরে ছিল ভয়ের স্পষ্ট ছাপ। রিচার্ডের দৃষ্টির অগ্নিবর্ণ শীতলতায় সেও ভেতরে ভেতরে কেঁপে উঠল। তবুও ডিউটির প্রতি দায়বদ্ধতার কারণে তাকে দৃঢ় থাকতে হলো। ঠিক তখনই গার্ডদের ইয়ারপিসে থেকে সংকেত এলো। গার্ড তর্জনী চেপে ইয়ারপিসে শুনতে লাগলো বসের আদেশ। কয়েক মুহূর্তের জন্য মুখে গম্ভীরতা খেলা করলো, অতঃপর এক নিম্ন অথচ গম্ভীর স্বরে বলল, ওকে বস। পরপর রিচার্ডের দিকে তাকিয়ে কণ্ঠ শীতল নির্দেশনায় ঝরল, যে কোনো একজন ভিতরে যেতে পারবেন।